বন্দে পিতরমেকম বন্দে পিতরমেকম বন্দে পিতরমেকম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। ভোরের আলোয় প্রকাশ পেল তোমার মহিমা, ভোরের আলোয় প্রকাশ পেল তোমার মহিমা, যেন লুকানো ছিল ধরণী খানি এই বিশাল রচনা। ভোরের আলোয় প্রকাশ পেল তোমার মহিমা। শ্রদ্ধেয় শ্রী সতীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের জীবন প্রবাহের ধারাবাহিক চালচিত্রের প্রারম্ভিক ভূমিকা তুলে ধরছেন শ্রী মানস রঞ্জন পাণ্ডে মহাশয়। নমস্কার। সূর্য উদয় থেকে অস্ত যাওয়ার সময়টুকু যেমন একটি পূর্ণ দিন, যা মানুষের কর্মধারায় সুসময় বলে ধরা হয়, তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন একটা পূর্ণ জীবন রূপে প্রবাহিত হয়
যা বারবার আসে না। আজ আমরা এমন একজন সার্থক মানুষের জীবন সংগ্রামের ধারাবাহিক চিত্র তুলে ধরার চেষ্টা করব, যিনি আজীবন কঠোর সংগ্রামের সাথে যুদ্ধ করে অভীষ্ট লক্ষ্যের উচ্চ শিখরে আরোহণ করেছেন। তার নাম শ্রী সতীন্দ্রনাথ বিশ্বাস। ধর্ম ও কর্মযজ্ঞের সাধনায় যিনি আপোষহীন সংগ্রামী, সেই শ্রদ্ধেয় মানুষটি সংসার ধর্ম পালনার্থে জীবন তপস্যায় যেমন সফল, তেমনি সন্তান সন্ততিগণকে উপযুক্ত করে গড়ে তুলে যে কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন এবং যে সুখের স্বর্গখানি রচনা করেছেন তার তুলনা হয় না। শ্রী সতীন্দ্রনাথের এই দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রায় শতবর্ষ ছুঁই ছুঁই এই ব্যক্তিত্ব বর্তমানে কলকাতার উপকণ্ঠে 12 নম্বর মিলন সরণি, পর্ণশ্রী পল্লী, কলকাতা 60 নিজ গৃহে অবস্থান করছেন। 3টি উপযুক্ত পুত্র সন্তান, 3টি সুযোগ্যা পুত্রবধূ, 1টি কন্যা সন্তান ও জামাতা সহ সহচরী সমকটি নাতনিদের নিয়ে একটি চাঁদের হাট বসিয়েছেন। সংগ্রামী জীবনের দীর্ঘ পথ অতিক্রম করার পর সম্পূর্ণ সফল হয়েও আজ বড় ক্লান্ত, বড় শ্রান্ত, বড় অবসন্ন, অবসরপ্রাপ্ত যেন এক প্রাক্তন সৈনিক। চারপাশে অসংখ্য শুভানুধ্যায়ীগণ পরিবেষ্টিত একটি সাম্রাজ্যের অধীশ্বর। পত্নীহারা এক শিশুসুলভ বৃদ্ধ যেন 4 দেয়ালের মাঝে গৃহবন্দী। জরা ও বার্ধক্যের আক্রমণে খানিকটা আক্রান্ত হলেও ধৈর্যশীল এই সংগ্রামী বীর কোনোভাবেই নিরাশায় ভেঙে পড়েননি। সত্য ধর্মের এই নীরব সাধক ঈশ্বরের প্রতি ভরসা ও আস্থায় অটুট রয়েছেন। জানি না আমরা তার দীর্ঘ জীবনের ইতিহাস কতটা তুলে ধরতে পারব। শুধু ভরসা পরম করুণাময় ও পরম দয়াল গুরুদেবের উপর। ভুল ত্রুটি মার্জনীয়। অবশেষে শ্রদ্ধেয় সতীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের জীবনের সর্বপ্রকার সুখ ও শান্তি এবং সুস্থ জীবন কামনা করে আমাদের অভিযান শুরু করলাম। এমন একটি দায়িত্ব আমার মতো একজন অধমের উপর অর্পিত হওয়ায় আমি ভীত, সন্ত্রস্ত ও ক্ষমাপ্রার্থী। নমস্কার। সতীন্দ্রনাথের বংশ পরিচয় ও জন্মস্থান। পূর্বপুরুষগণ যথাক্রমে বৃদ্ধ প্রপিতামহ ভৈরব বিশ্বাস, প্রপিতামহ ধনমণি বিশ্বাস, পিতামহ রামলোচন বিশ্বাস, পিতৃদেব নেপালচন্দ্র বিশ্বাস, মাতৃদেবী সোনামণি বিশ্বাস। সতীন্দ্রনাথেরা 4 ভাই ও 1 বোন। তাদের মধ্যে সতীন্দ্রনাথ সবার বড়। নরেন্দ্র মেজ, হরেন্দ্রনাথ সেজ ও ধীরেন্দ্রনাথ সবার ছোট। বোনের নাম সুমতি। সতীন্দ্রনাথের জন্ম 1331 বঙ্গাব্দে 21শে আশ্বিন, ইংরাজি 1924 7ই অক্টোবর মঙ্গলবার। বড়ই পরিতাপের বিষয়, সতীন্দ্রনাথের সকল সহোদরগণ বয়সে ছোট হলেও তারা এক এক করে সতীন্দ্রনাথকে ফেলে পরলোকে চলে গেছেন। সতীন্দ্রনাথ ধৈর্যশীল, জ্ঞানী, বুদ্ধিমান, ঈশ্বরে নির্ভরশীল বলেই পত্নী রানীবালার বিয়োগ ব্যথা বুকে চাপা রেখে এবং ভ্রাতাগণের অকাল পরলোক গমনের ভাষারহিত বেদনা আঘাত করলেও সামলে নিতে পেরেছেন। সতীন্দ্রনাথের বাল্যকাল ও পাঠশালায় অধ্যয়ন।
সতীন্দ্রনাথের জন্ম 1924 সালের 7ই অক্টোবর পূর্ব পাকিস্তানের বরিশাল জেলার গৌরনদী থানার অন্তর্গত আসকর নামক গ্রামে। পিতার নাম নেপালচন্দ্র বিশ্বাস ও মাতার নাম সোনামণি বিশ্বাস। জন্মক্ষণে বা তৎপরে বালকের নাম স্থির হয়নি, কিন্তু গ্রাম্য ধারা অনুযায়ী আদর করে কেউ ডাকত বুড়ো বলে, কেউ ডাকত খোকা বলে, আবার কেউ ডাকত ছকরি বলে। ওই সকল নামেই বালক বড় হতে থাকে। রামলোচন বিশ্বাস বালকের দাদু বুদ্ধিমান ও জ্ঞানী। বালকের ভবিষ্যৎ শুভ কামনা করে এক সরস্বতী পুজোর সময় আগাম হাতে খড়ি দিয়ে রাখলেন, কিন্তু তখনও কোনো নাম ধার্য হলো না। আমরা এখন সতীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের গ্রাম এবং তার পাঠশালার আমরা ভ্রমণ করব। এক সময় বালক পাঠশালায় ভর্তি হল। পাঠশালার পণ্ডিত মহাশয় শ্রী নিবারণচন্দ্র বৈদ্য বালকের নামকরণ করলেন সতীন্দ্রনাথ। সেই থেকেই সতীন্দ্রনাথ নামে বড় হতে লাগল। প্রথম পাঠশালা বেশি দিন টেকেনি। পরের পাঠশালা কাছেই ছিল। পণ্ডিত মহাশয় সেই নিবারণচন্দ্র বৈদ্য পাঠশালাখানি শুধুমাত্র কয়েকখানি খুঁটির উপর দুখানি চালা মাত্র, চারপাশে কোনো বেড়া ছিল না। একটি মাত্র হাতলহীন চেয়ার শিক্ষক মহাশয়ের বসার জন্য ধার্য। বাঁশের কঞ্চি দিয়ে বানানো একখানা সরু লাঠি দিয়ে পণ্ডিত মশাই পাঠশালার শাসন চালাতেন। তখনকার দিনে তালপাতায় লিখতে হতো। তালপাতায় পেরেকের সাহায্যে অ, আ, ক, খ আঁকা থাকত। তার ওপর হাতে বানানো কলম দিয়ে এবং হাতে বানানো কালি দিয়ে প্রথম লেখার পাঠ শুরু করতে হতো। কয়েকবার ওই তালপাতায় লেখার পর পণ্ডিত মশাইয়ের সুরে সুরে তাল মিলিয়ে দাঁড়িয়ে পড়তে হতো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পঞ্চবান ইত্যাদি। এভাবেই পাঠশালার পড়া চলত। বসার জন্য জোবার পার, ঘোড়ার পার, সরবাড়ি, বড়মাগরা ইত্যাদি। ওই সকল গ্রামে তখনও হাই স্কুল বা উচ্চশিক্ষার স্কুল ছিল না। আসকর গ্রাম থেকে প্রায় 3-4 মাইল দূরে যে হাই স্কুলটি ছিল তার নাম BHP একাডেমি আগলজারা হাই স্কুল। ওই স্কুলেই সতীন্দ্রনাথ পাঠশালার পাঠ শেষ করে আবার 4র্থ শ্রেণীতে ভর্তি হয়। সতীন্দ্রনাথের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। শুধুমাত্র মাতৃদেবী সোনামণির বুদ্ধি ও জমানো অর্থে হাই স্কুলে ভর্তি হওয়া সম্ভব হয়। সতীন্দ্রনাথের উচ্চ শ্রেণীতে অধ্যয়ন ও আগৈলঝাড়া স্কুল জীবন। আমরা এখন দাঁড়িয়ে আছি BHP একাডেমি আগলজারা হাই স্কুলের সামনে। এখানেই বালক সতীন্দ্রনাথের স্কুল শিক্ষা আরম্ভ হয়। এল প্যাটার্নের স্কুলের সম্মুখে একটি খেলার মাঠ। মাঠের দক্ষিণ দিকে স্কুলের প্রাচীর। প্রাচীরের পাশ ঘেঁষে পূর্ব দিকে বয়ে চলেছে রাস্তা। রাস্তার মাঝে প্রাচীরের গায়ে একটি প্রবেশদ্বার। প্রবেশদ্বারে সাইনবোর্ডে বড় বড় বাংলা হরফে স্কুলের নামটি
শোভা পাচ্ছে। প্রবেশদ্বারের ভিতর দিয়ে উত্তর দিকে স্কুলে ঢোকার রাস্তা। রাস্তার পূর্ব দিকে একটি পুকুর। পুকুরের দক্ষিণে ও প্রাচীরের গায়ে আগৈলঝাড়া হাই স্কুলের প্রতিষ্ঠাতা ভ্যাগাইচন্দ্র হালদারের সমাধিসৌধ। সমাধিসৌধের মিনারে ওং চিহ্নটি অবস্থিত। পুকুরের উত্তর দিকে ও পুকুরের উত্তর পাশে পাকা অফিস ঘর ও লাইব্রেরি। বালক সতীন্দ্রনাথ এই স্কুলেই স্কুল জীবনের পাঠ শেষ করে পঞ্চম শ্রেণীতে পড়ার সুযোগ হলেও সতীন্দ্রনাথ চতুর্থ শ্রেণীতে নিজে নিজে গিয়ে ভর্তি হয়। তার কারণ সতীন্দ্রনাথ পাঠশালায় ইংরেজি শেখেনি। হাই স্কুলে প্রথম থেকেই ইংরেজি শেখার তখন প্রচলন ছিল। সতীন্দ্রনাথ বুদ্ধিদীপ্ত বালক, পড়াশোনায় মনোযোগী, সুতরাং ইংরেজি শেখার প্রথম ধাপ রপ্ত করতে অসুবিধা হয়নি। এই স্কুল থেকেই প্রথম স্থান পেয়ে পেয়ে মেট্রিকুলেশনে প্রথম বিভাগে পাশ করে কলেজে পড়ার ক্ষমতা অর্জন করে। স্কুলের ক্লাসে বসেই সতীন্দ্রনাথ নিবারণচন্দ্র পাণ্ডে নামক যে শিক্ষকের সাথে পরিচয় ঘটে, পরবর্তীকালে তিনিই সতীন্দ্রনাথের ধর্মজীবনে প্রবর্তক গুরুরূপে নির্ণীত হন। ধর্মের নাম সত্যধর্ম। সতীন্দ্রনাথ ওই ধর্মের একজন অন্যতম সাধক রূপে স্থান অর্জন করেন। সতীন্দ্রনাথের কলেজ জীবন, চাখার কলেজ। অর্থের অভাবে এবং বিশেষ কিছু কারণে ম্যাট্রিকুলেশনে প্রথম বিভাগে পাশ করা সত্ত্বেও সতীন্দ্রনাথকে কলেজে ভর্তিতে বড়ই বেগ পেতে হয়। প্রথমে ওরাকান্দির কাছে রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজে ভর্তি এবং তৎপরে এক প্রকার আত্মরক্ষার্থে চাখারে ফজলুল হক কলেজে আইএ ক্লাসে পড়াশোনা আরম্ভ করেন। আমরা এখন যে কলেজের সামনে দাঁড়িয়ে আছি এটাই ফজলুল হক কলেজ। সতীন্দ্রনাথ এই কলেজ থেকেই আইএ পাশ করে বরিশাল বিএম কলেজে পড়ার প্রবল ইচ্ছাকে সাফল্যমণ্ডিত করে। প্রশ্ন আসতে পারে, ওরাকান্দির কাছে রামদিয়া কলেজ ছেড়ে চাখারে ফজলুল হক কলেজে ছুটতে হয়েছিল কেন? তার উত্তর হল, রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ সবে মাত্র চালু হয়েছে। দ্বিতীয়ত, পরিবেশ আশাতীত নয়। তৃতীয়ত, লজিং এবং আহারাদির বিশাল সমস্যা। ওই সকল কারণেই সতীন্দ্রনাথকে চাখার কলেজে চলে আসতে হয় এবং চাখার অর্থাৎ ফজলুল হক কলেজ থেকেই আইএ পাশ করে বিএ পড়ার জন্য বরিশাল বিএম কলেজ অথবা ব্রজমোহন কলেজে পড়ার দীর্ঘদিনের বাসনা পূর্ণ হয়। স্বপ্ন পূরণ অর্থাৎ বরিশাল বিএম কলেজে ভর্তি ও অধ্যয়ন। সতীন্দ্রনাথের গভীর ইচ্ছা ছিল কলেজে পড়ার সুযোগ এলে সে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে পড়াশোনা করবে। চাখারে ফজলুল হক কলেজ থেকে আইএ পাশ করে শ্বশুর মহাশয় যাদব হালদারের কাছে কিছুটা নতি স্বীকার করে পূর্ব বাংলার নামি দামি বিএম কলেজে অর্থাৎ ব্রজমোহন কলেজে বিএ পড়ার সুযোগ পান এবং ওই কলেজ থেকে সাফল্যের সাথে বিএ পাশ করেন। আমরা এখন সেই বিখ্যাত কলেজের সামনে অবস্থান করছি। পূর্ব পাকিস্তানের আমলের সেই অবস্থা এখন আর নেই। এখন এই কলেজ ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। কলেজের আমূল পরিবর্তন ঘটেছে। কলেজের পরিবেশ ও এখন পরিপাটি সাজানো গোছানো মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। সতীন্দ্রনাথ এখন বিএম কলেজের বর্তমান অবস্থা দেখে গর্বই বোধ করবেন, কারণ তিনি এই কলেজে পড়ার জন্য স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন তার সফল এবং সেই কলেজের আমূল পরিবর্তন তাকে গর্বিত করছে।